আসসালামু আলাইকুম এইচএসসি 25 শিক্ষার্থীরা। আগামী 10 তারিখ তোমাদের যুক্তিবিদ্যা প্রথম পত্র পরীক্ষা। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে যুক্তিবিদ্যা প্রথম পত্রের খ এবং ক অর্থাৎ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন দেব। আমি আশা করছি এই প্রশ্নগুলো যদি তোমরা ভালোভাবে পড়ে যেতে পারো, ইনশাআল্লাহ তোমরা এখান থেকে সর্বোচ্চ কমন পেয়ে যাবে। আর হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসের পিডিএফটি যদি তোমরা পেতে চাও, তাহলে দেখো ডেসক্রিপশনে আমি একটি লিঙ্ক দিয়ে দিছি। সেই লিঙ্কে ক্লিক করে আমাকে একটি এসএমএস দাও, তাহলে তোমরা সাথে সাথেই এই পিডিএফটি পেয়ে যাবে। তো চলো আমরা এই সাজেশনটি দেখে নেই। তোমাদের প্রথম অধ্যায় রয়েছে যুক্তিবিদ্যা পরিচিতি। তো এই চ্যাপ্টার থেকে তোমাদেরকে যে জ্ঞানমূলক প্রশ্ন পড়তে হবে তা তোমরা দেখে নাও। প্রথমে তোমাদেরকে পড়তে হবে যুক্তিবিদ্যা কোন ধরনের বিজ্ঞান। যুক্তিবিদ্যা হচ্ছে আদর্শনিষ্ঠ বিজ্ঞান। লগস শব্দের অর্থ কি? লগস শব্দের অর্থ চিন্তা, ভাষা বা শব্দ। লজিক শব্দের অর্থ কি? লজিক শব্দের অর্থ হচ্ছে চিন্তা বা ভাষা। যুক্তিবিদ্যা কি? যুক্তিবিদ্যা হলো আদর্শনিষ্ঠ ব্যবহারিক বিজ্ঞান। আরোহ কি? যে অনুমানের সিদ্ধান্তটি সবসময় আশ্রয় বাক্যগুলো থেকে বেশি ব্যাপক হয়ে থাকে তাকে কি বলে বলতো? তাকে বলে আরোহ। তারপর রয়েছে যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় কি? যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় হচ্ছে যুক্তি। যুক্তিবিদ্যা কাকে বলে? অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিতে পৃথক করার একটি বিশিষ্ট বিদ্যাকে যুক্তিবিদ্যা বলে। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট। শব্দগত অর্থে যুক্তিবিদ্যা কি? শব্দগত অর্থে যুক্তিবিদ্যা হলো ভাষায় প্রকাশিত বা চিন্তা সম্পর্কিত বিজ্ঞান। কলা কি? যে শাস্ত্র জীবন পরিচালনার কলা কৌশল সম্পর্কে শিক্ষা প্রদান করে থাকে কি বলে? তাকে কলা বলে। যুক্তিবিদ্যার জনককে? যুক্তিবিদ্যার জনক হচ্ছে অ্যারিস্টটল। এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। যুক্তিবিদ্যার রূপগত অর্থ কি? যুক্তিবিদ্যার রূপগত অর্থ হচ্ছে ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞান। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথম চ্যাপ্টারের জ্ঞানমূলক প্রশ্নের জন্য এই কয়েকটি প্রশ্ন তোমরা পড়ে নেবে। অনুধাবনমূলক প্রশ্নের জন্য তোমাদেরকে যেগুলো পড়তে হবে, চিন্তাই হলো যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয়, ব্যাখ্যা করো। এটা তোমাদেরকে পড়তে হবে। যুক্তিবিদ্যাকে কেন চিন্তামূলক বিজ্ঞান বলা হয়, এটা তোমাদেরকে পড়তে হবে। যুক্তিবিদ্যাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয় কেন? প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যুক্তিবিদ্যা মনকে কুসংস্কার মুক্ত করে, ব্যাখ্যা করো। অ্যারিস্টটল কেন যুক্তিবিদ্যার জনক বলা হয়? প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কেন অ্যারিস্টটলকে যুক্তিবিদ্যার জনক বলা হয়? তারপর রয়েছে যুক্তিবিদ্যা ভাষা ও চিন্তার বিজ্ঞান, ব্যাখ্যা করো। যুক্তিবিদ্যাকে সকল বিজ্ঞানের বিজ্ঞান বলা হয়, ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর রয়েছে কলা বলতে কি বোঝো। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথম চ্যাপ্টার থেকে তোমরা এই কয়েকটি প্রশ্ন পড়ে নেবে। আমি আশা করছি এই প্রশ্নগুলো যদি তোমরা পড়তে পারো, ইনশাল্লাহ এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। তো পরবর্তীতে রয়েছে অধ্যায় 3 যুক্তির উপাদান। প্রিয় শিক্ষার্থীরা, এই চ্যাপ্টারটা মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে 3টি সৃজনশীল আসতে পারে। কি বলছি? যে তোমাদের পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে 3টি সৃজনশীল আসতে পারে এবং এখান থেকে কিন্তু এমসিকিউ বেশি আসবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই চ্যাপ্টারটা শুধু মুখস্থ করলে হবে না, এই চ্যাপ্টারটা কিন্তু বুঝে বুঝে পড়তে হবে। তো এই জন্য আমি তোমাদেরকে এই চ্যাপ্টারের উপর একটি ক্লাস নিব, যেখানে আমি তোমাদেরকে জ্ঞানমূলক প্রশ্ন, পাশাপাশি হচ্ছে এমসিকিউ, পাশাপাশি হচ্ছে সিকিউ, এভরিথিং সলভ করে দিব। একদম বেসিক থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় বুঝিয়ে দেবো। সেই ক্লাসটা যদি তোমরা করতে পারো, ইনশাল্লাহ এখান থেকে তোমরা 3টা প্রশ্ন কমন পেয়ে যাবে। তো সেই ভিডিওটি আমি তোমাদেরকে এই ভিডিওর করে দিয়ে দিচ্ছি। তো এই অধ্যায় থেকে তোমাদেরকে যেগুলো পড়তে হবে জ্ঞানমূলকের জন্য, তোমরা প্রথমে পড়বে সরল বাক্য কাকে বলে। যে বাক্য একটিমাত্র উদ্দেশ্য এবং একটিমাত্র বিধেয় তাকে সরল বাক্য বলে। একটি যুক্তিবাক্যে কয়টি উপাদান থাকে বা কয়টি অংশ থাকে, এরকম আসতে পারে। তোমরা মনে রাখবে, একটি যুক্তিবাক্যে 3টি উপাদান থাকে বা 3টি অংশ থাকে। কি কি থাকে বলতো? উদ্দেশ্য, বিধেয় আর হচ্ছে সংযোজক। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এই বিষয়গুলো সেই ক্লাসে বুঝিয়ে দিব। তারপর রয়েছে পদের ব্যক্তার্থ কাকে বলে। কোন পদের অর্থ যে বস্তু বা বস্তুসমূহের উপর প্রয়োগ করা সম্ভব, সে বস্তু বা বস্তুসমূহের সমষ্টিকে ওই পদের ব্যক্তার্থ বলে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আনটি একটু ভুল রয়েছে, এটা হচ্ছে ব্যক্তার্থ। তো ব্যক্তার্থ কি বলতো? ব্যক্তার্থ হচ্ছে সংখ্যার দিক। তোমরা মাথায় রাখবে, ব্যক্তার্থ হচ্ছে সংখ্যার দিক। বিষয়গুলো আমি তোমাদের ক্লাসে ভালোভাবে বুঝিয়ে দিব। তারপর রয়েছে পদ কি? যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় বা ব্যবহারে উপযুক্ত হয়, সে শব্দ বা শব্দ সমষ্টিকে পদ বলে। নিরপেক্ষ পদ কাকে বলে? যে পদের অর্থ প্রকাশের জন্য অন্য কোনো পদের উপর নির্ভরশীল হতে হয় না, তাকে নিরপেক্ষ পদ বলে। যুক্তিবিদ্যার শব্দ কত প্রকার? যুক্তিবিদ্যার শব্দ হচ্ছে 3 প্রকার। টার্মিনাস শব্দের অর্থ কি? টার্মিনাস শব্দের অর্থ প্রান্ত বা সীমা, প্রান্ত বা শব্দ সীমা। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা কিন্তু তোমাদের এমসিকিউ আকারেও আসতে পারে, তাই আমি তোমাদেরকে বলবো এটা তোমরা ভালোভাবে পড়ার চেষ্টা করিও। যুক্তিবাক্য কাকে বলে? দুটি পদের মধ্যে সম্পর্ক জ্ঞাপক ভাষায় প্রকাশিত রূপ হলো যুক্তিবাক্য। তারপর রয়েছে যথার্থ কি? কোনো একটি পদ যে অপরিহার্য বা আবশ্যিক গুণ বা গুণাবলী প্রকাশ করে থাকে, পদের যথার্থ বলে। যথার্থ বলতে গুণকে বোঝায়, আর ব্যক্তার্থ বলতে পরিমাণকে বোঝায়। প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়গুলো আমি তোমাদেরকে সেই ক্লাসে বুঝিয়ে দিব। সম্বন্ধ অনুসারে পদ কত প্রকার? সম্বন্ধ অনুসারে পদ 2 প্রকার। শব্দ কত প্রকার? শব্দ হচ্ছে 3 প্রকার। পদযোগ্য শব্দ, তারপর হচ্ছে পদযোগ্য শব্দ, আর হচ্ছে পদ নিরপেক্ষ শব্দ। পরবর্তীতে দেখো, এই জায়গায় ব্যক্তার্থ হবে। প্রিয় শিক্ষার্থীর, এই জায়গায় বানানটি ভুল রয়েছে, এটা হচ্ছে ব্যক্তার্থ। ব্যক্তার্থ পদ কাকে বলে? যে পদ দ্বারা কোনো কিছুর মধ্যে জাতিবাচক বিদ্যমান কোনো গুণের অনুপস্থিতি বোঝায় থাকে ব্যক্তার্থ বলে। এই জায়গায় ব্যক্তার্থ হবে।
ব্যক্তার্থ বলতে কি বোঝায়? ব্যক্তার্থ হচ্ছে পরিমাণের দিক। এই জায়গায় গুণ থাকবে না। দেখো এই জায়গায় বলছে যে গুণের অনুপস্থিতি বোঝাবে। অর্থাৎ গুণ থাকবে না এই জায়গায়। আর যথার্থের ক্ষেত্রে কিন্তু গুণ থাকবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপর রয়েছে সংযোগ কি? যে শব্দের মাধ্যমে যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে স্বীকৃতি বা অস্বীকৃতি প্রকাশ হয় তাকে সংযোজক বলে। আমি তোমাদেরকে একটা উদাহরণ দেই। যেমন মানুষ হয় মরণশীল। এই জায়গায় মানুষ এবং মরণশীলকে যুক্ত করেছে কে? হয়। এই জায়গায় হয় হচ্ছে সংযোজক। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এক বা একাধিক বর্ণ মিলে যখন কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে শব্দ বলে। পরের কোয়েকশনটি দেখো, সরল পদ কাকে বলে? যে পদ একটিমাত্র শব্দ দ্বারা সাধিত হয় তাকে সরল পদ বলে। কোনো বাক্যে ব্যবহৃত উদ্দেশ্য বিধেয় পদ পরিমাণগতভাবে সেই বাক্যে কতটুকু প্রভাব বিস্তার লাভ করে তাকেই পদের ব্যাপ্যতা বলে। তারপর রয়েছে যুক্তি কি? অনুমানের ভাষায় প্রকাশিত রূপে হচ্ছে যুক্তি। এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। বিশিষ্ট পদ কাকে বলে? যে পদ একটিমাত্র ব্যক্তি, বস্তু বা স্থান বা গুণের ওপর আরোপ করা হয় তাকে বিশিষ্ট পদ বলে। সদর্থক পদ কাকে বলে? যে পদ কোনো বস্তু বা গুণের অস্তিত্ব প্রকাশ করে তাকে সদর্থক পদ বলে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মাথায় রাখবে সদর্থক হচ্ছে স্বীকার করা আর নয়তক হচ্ছে অস্বীকার করা। পদযোগ্য শব্দ কি? যে শব্দ বা শব্দ সমষ্টি অন্য কোনো শব্দের সাহায্য ছাড়া কোন যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে তাকে কি বলে? তাকে পদযোগ্য শব্দ বলে। অর্থাৎ পদযোগ্য শব্দ নিজে নিজেই কোনো একটি যুক্তিবাক্যে ব্যবহৃত হতে পারে, উদ্দেশ্য ও বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে। তো এই জায়গায় দেখো বলছে যে দুটি ধারণার মধ্যে স্বীকৃতি বা অস্বীকৃতি জ্ঞাপক মানসিক অবস্থাকে অবধারণ বলে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মাথায় রাখবে অবধারণ বলতে একটা মানসিক প্রক্রিয়া। সবসময় তোমরা মাথায় রাখবে যে অবধারণ মানে হচ্ছে মানসিক একটা অবস্থা। তো এরকম এমসিকিউ আসতে পারে যে অবধারণ কি? অবধারণ হচ্ছে মানসিক অবস্থা। তো প্রিয় শিক্ষার্থীরা, এই চ্যাপ্টার থেকে এই কয়েকটি জ্ঞানমূলক তোমরা পড়ে নিবে। তো তোমাদেরকে অনুধাবনমূলক প্রশ্ন যেগুলো পড়তে হবে তা এক নজরে দেখে নাও। এখান থেকে কিন্তু 100% আসবেই আসবে। তো প্রথমে দেখো রয়েছে একই যুক্তিবাক্যে দুটি পদ প্রয়োজন কেন? তারপর রয়েছে সব শব্দই পদ নয়, ব্যাখ্যা করো। এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যে কোনো বোর্ডে এই প্রশ্ন আসবেই আসবে। তারপর রয়েছে যুক্তিবাক্যে সংযোজকের ভূমিকা ব্যাখ্যা করো, মোস্ট ইম্পর্টেন্ট। যুক্তিবাক্য অবধারণ এক নয় কেন? ব্যাখ্যা করো। সকল বাক্যকে যুক্তিবাক্য বলা যায় না কেন? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লিখে রাখতে পারো, এই প্রশ্নটা কিন্তু কোনো একটা বোর্ডে আসবে। ছাত্র সাপেক্ষ পদ ব্যাখ্যা করো, অনেক বেশি ইম্পর্টেন্ট। একটি পদ কেন অব্যক্ত হয়? মোস্ট ইম্পর্টেন্ট। যুক্তিবাক্যে সংযোজকের গুরুত্বপূর্ণ ভূমিকা ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অবধারণ মাত্রই যুক্তিবাক্য নয়, বুঝিয়ে লেখো। শব্দ কখন পদে পরিণত হয়? ব্যাখ্যা করো। সকল পদই শব্দ কিন্তু সকল শব্দই পদ নয়, ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের পরীক্ষায় এই প্রশ্ন কমন পাবে। যে কোনো একটা বোর্ডে এই প্রশ্ন আসবে। পিতাবুদ্ধ সাপেক্ষ পদ কেন? ব্যাখ্যা করো, মোস্ট ইম্পর্টেন্ট। কোন যুক্তিবাক্যে বিধেয় পদ অব্যক্ত? ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়গুলো আমি তোমাদেরকে সেই ক্লাসে ভালোভাবে বুঝিয়ে দিব। সেইগুলো যদি তোমরা বুঝতে পারো তাহলে এই জায়গায় এগুলো কিন্তু মুখস্থ করতে হবে না, খুব সহজে আনসার করতে পারবে। বিশেষ যুক্তিবাক্যে উদ্দেশ্য পদ ব্যাপ্য হয় না, ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীরা, অনুধাবনমূলক প্রশ্নের জন্য এই 14টি প্রশ্ন তোমরা পড়ে নেবে। তো চলো আমরা এখন পরবর্তী চ্যাপ্টারে চলে যাই। তো তোমাদের পরবর্তী চ্যাপ্টার হচ্ছে অধ্যায় 4 বিধেয়ক। প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে তোমাদের কিন্তু একটা সৃজনশীল থাকবে। তো এই চ্যাপ্টার থেকে তোমাদেরকে যে জ্ঞানমূলক প্রশ্ন পড়তে হবে তা তোমরা দেখে নাও। ক নম্বরের জন্য বিধেয়ক কাকে বলে আসতে পারে। বিধেয়ক কাকে বলে? শ্রেণীবাচক বা জাতিবাচক বিধেয় পদ বিশিষ্ট কোনো সদর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদের সাথে বিধেয় পদের যে সকল সম্পর্ক থাকতে পারে সেই সকল সম্পর্ককে বিধেয়ক বলে। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। তাছাড়া এই জায়গায় কিছু বোঝার বিষয় রয়েছে, ক্লাসে আমি তোমাদেরকে এই বিষয়গুলো বুঝিয়ে দিব। এই জায়গায় বলছে যে বিধেয়ক কি? বিধেয়ক একটি সম্পর্কের নাম। বিধেয়ক কি বলতো? বিধেয়ক হচ্ছে একটি সম্পর্কের নাম। বিধেয়ক কি? কোন যুক্তিবাক্যের উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাই হচ্ছে বিধেয়। প্রিয় শিক্ষার্থীরা, এটা কিন্তু বিধেয় বলছে, বিধেয়ক না। প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় তোমরা গোলমাল লাগিও না। এই জায়গায় কিন্তু বিধেয় বলছে, বিধেয়ক না। বিধেয় হচ্ছে কোন যুক্তিবাক্যের উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয়। দেখো আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেই। মানুষ হয় মরণশীল। এই জায়গায় মানুষ কি? মানুষ হচ্ছে উদ্দেশ্য। আর বিধেয় কোনটি? বিধেয় হচ্ছে মরণশীল। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমরা বুঝতে পারলাম এই জায়গায় বিধেয় কি করে? বিধেয় উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু বলে। এই জায়গায় বলছে যে উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাই হচ্ছে বিধেয়। পরবর্তী কোয়েকশনটি দেখো, বিধেয়ক কত প্রকার? এই জায়গায় বলছে কিন্তু বিধেয়ক। বিধেয়ক কত প্রকার ও কি কি? বিধেয়ক হচ্ছে 5 প্রকার। জাতীয় উপজাতি বিচ্ছেদক লক্ষণ, উপলক্ষণ এবং অভ্যন্তর লক্ষণ। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এইগুলো থেকে তোমাদের কিন্তু সৃজনশীল আসবে। সেই বিষয়গুলো আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসে পড়িয়ে দিব। তারপর রয়েছে উপলক্ষণ কি? যে গুণ বা গুণাবলী কোনো পদের যথার্থের অংশ নয়। যথার্থ বলতে কি বোঝায়? যথার্থ বলতে গুণকে বোঝায়। যে গুণ বা গুণাবলী কোনো পদের যথার্থের অংশ নয় কিন্তু পদের যথার্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়, সেসব গুণ বা গুণাবলীকে উপলক্ষণ বলে। প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সকল মানুষ হয় মরণশীল। বিধেয় এখানে কি? কোন এই জায়গায় বিধেয় কি বলতো? বিধেয় এখানে হচ্ছে উপলক্ষণ। তারপর রয়েছে বিধেয়কের সংজ্ঞায় অ্যারিস্টটল কি বলেছেন? অ্যারিস্টটল বলেছেন, অবধারণের উদ্দেশ্যের সাথে বিধেয়ের সম্বন্ধগুলো যতই শ্রেণীবিভাগ করা হয় সেই শ্রেণীসমূহকে বিধেয়ক বলে। প্রিয় শিক্ষার্থীরা, অ্যারিস্টটলের এই সংজ্ঞাটা তোমরা মাথায় রাখিও। তারপর রয়েছে অ্যারিস্টটলের মতে বিধেয় কত প্রকার? অ্যারিস্টটলের মতে বিধেয় হচ্ছে 4 প্রকার। কি বলছিলাম?
এরিস্টটলের মতে বিধেয়ক কত প্রকার? এরিস্টটলের মতে বিধেয়ক হচ্ছে 4 প্রকার। প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় তোমরা একটা বিষয় মাথায় রাখিও, যদি বলে যে বিধেয়ক কত প্রকার, তাহলে তোমরা লিখবে 5 প্রকার। কিন্তু যদি বলে যে এরিস্টটলের মতে বিধেয়ক কত প্রকার, তখন তোমরা লিখবে বিধেয়ক হচ্ছে 4 প্রকার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা কিন্তু এরিস্টটলের মতে। তারপর রয়েছে জাতি কাকে বলে? প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা তোমরা দেখে নিও। তো এই জায়গায় কিন্তু ব্যক্তার্থ হবে, এই জায়গায় কয়েকটি বানান ভুল রয়েছে, এই জায়গায় ব্যক্তার্থ হবে, খ হবে, এই জায়গায় ব্যক্তার্থ হবে। তো পরবর্তীতে রয়েছে সম্বন্ধ অনুসারে পদ কত প্রকার? সম্বন্ধ অনুসারে পদ হচ্ছে 2 প্রকার। বিবেদক লক্ষণ কি? যে গুণ বা গুণাবলী কোনো জাতি বা শ্রেণীকে সমজাতীয় অন্যান্য জাতি বা শ্রেণী থেকে পৃথক করে তাকেই বিবেদক লক্ষণ বলে। মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তারপর রয়েছে আসন্নতম জাতি কি? কোনো জাতি বা শ্রেণী নিকটতম বড় জাতি বা শ্রেণীকে আসন্নতম জাতি বলে। যদি বলে যে আসন্নতম জাতি কাকে বলে, তাহলে তোমরা বলবে কোনো জাতির সবচেয়ে নিকটবর্তী উপজাতিকে আসন্নতম জাতি বলে। তারপর রয়েছে পরমতম জাতি কি? প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। পরমতম জাতি হলো বৃহত্তম বা সর্বোচ্চ জাতি। এখান থেকে কিন্তু তোমাদের এমসিকিউ আসতে পারে। তারপর রয়েছে উপলক্ষণ কি? যে গুণ বা গুণাবলী কোনো পদের যথার্থের অংশ নয়, কিন্তু পদটির যথার্থ থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয়, সেই গুণ বা গুণাবলীকে উপলক্ষণ বলে। তো প্রিয় শিক্ষার্থীরা, চতুর্থ চ্যাপ্টার থেকে জ্ঞানমূলকের জন্য এই কয়েকটি প্রশ্ন তোমরা পড়ে নেবে। তারপর রয়েছে অনুধাবনমূলক প্রশ্ন। তো অনুধাবনমূলক প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট, তা তোমরা এক নজরে দেখে নাও। নয়ার্থক বাক্যে বিধেয়ক থাকে না কেন? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। কি বলছে যে নয়ার্থক বাক্যে বিধেয়ক থাকে না কেন? অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর রয়েছে বিধেয়ক একটি সম্পর্কের নাম ব্যাখ্যা করো। এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট। বিধেয় ও বিধেয়ক এক নয় ব্যাখ্যা করো। এই প্রশ্নটা কিন্তু তোমাদের যে কোনো একটি বোর্ডে আসবে। বিধেয় এবং বিধেয়ক এক নয় ব্যাখ্যা করো। কোন ধরনের যুক্তিবাক্যে বিধেয়ক থাকে? ব্যাখ্যা করো। কোন ধরনের যুক্তিবাক্যে বিধেয়ক সম্ভব নয়? তারপর রয়েছে মধ্যবর্তী জাতি বলতে কি বুঝো? তারপর বলছে যে বিধেয়ক কোনো পদ নয়, ব্যাখ্যা করো। বিভেদক লক্ষণ বলতে কি বুঝো? তো প্রিয় শিক্ষার্থীরা, এই 9টি প্রশ্ন তোমরা ভালোভাবে পড়ার চেষ্টা করিও। আমি আশা করছি ক নম্বর অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্নের জন্য চতুর্থ চ্যাপ্টার থেকে তোমরা এই প্রশ্নগুলো থেকে যে কোনো একটি কমন পেয়ে যাবে। তো তারপর তোমাদেরকে আমি যে চ্যাপ্টার পড়তে বলবো সেটা হচ্ছে অনুমান। অনুমান হচ্ছে 5ম অধ্যায়। তো অনুমান এই চ্যাপ্টারটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় 1টি অথবা 2টি প্রশ্ন আসতে পারে। একটি তো আসবে। অনেক সময় দেখা যায় এই চ্যাপ্টার থেকে 2টি প্রশ্ন আসতে। প্রিয় শিক্ষার্থীরা, এই চ্যাপ্টার থেকে তোমাদেরকে যে জ্ঞানমূলকগুলো পড়তে হবে তা তোমরা এক নজরে দেখে নাও। প্রথমে তোমরা পড়বে অনুমান কি, তারপর পড়বে মাধ্যম অনুমান কাকে বলে, যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় কোনটি, অনুমান কত প্রকার ও কি, আরোহের ভিত্তি কাকে বলে, আরোহ কি, তারপরে হচ্ছে যুক্তিবিদ্যার জ্ঞান লাভের প্রধান উৎস কি। তারপর তোমরা পড়বে জানা থেকে অজানায় যাওয়া প্রক্রিয়াকে কি বলে, জানা থেকে অজানায় যাওয়ার প্রক্রিয়াকে অনুমান বলে। আরোহ অনুমান কত প্রকার? আরোহ অনুমান হচ্ছে 2 প্রকার। তারপর রয়েছে অবরোহ অনুমান কি। প্রিয় শিক্ষার্থীরা, 5ম অধ্যায়ের জন্য এই কয়েকটি জ্ঞানমূলক তোমরা পড়ে নিবে। আশা করছি এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। তারপর রয়েছে অনুধাবনমূলক প্রশ্ন। তো এই চ্যাপ্টার থেকে তোমাদেরকে যে অনুধাবনমূলক প্রশ্ন পড়তে হবে, প্রথমে তোমরা পড়বে কোন অনুমানের সিদ্ধান্ত আশ্রবাক্য অপেক্ষা বেশি, ব্যাখ্যা করো। অনুমান একটি মানসিক ক্রিয়া, ব্যাখ্যা করো। তারপর রয়েছে অনুমান জ্ঞান লাভে সহায়ক, ব্যাখ্যা করো। অমাধ্যম অনুমান কি প্রকৃত অনুমান, বুঝিয়ে লেখো। অথবা এরকম আসতে পারে যে অমাধ্যম অনুমান প্রকৃত অনুমান নয় কেন, ব্যাখ্যা করো। অনুমান ও যুক্তি দুটি ভিন্ন বিষয়, ব্যাখ্যা করো। অনুমান বলতে কি বুঝো? এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অবরোহ অনুমান কি যথার্থ অনুমান? আরোহের বস্তুগত সত্যতা কেন গুরুত্বপূর্ণ? অবরোহ ও আরোহের মধ্যে দুটি পার্থক্য দাও। এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অবরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে কম ব্যাপক হয়, ব্যাখ্যা করো। অনেক বেশি ইম্পর্টেন্ট। কোন অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্য অপেক্ষা ব্যাপক, ব্যাখ্যা করো। অবরোহ অনুমান কি সবসময় নিশ্চিত সত্যতা প্রকাশ করতে পারে, ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা কিন্তু যে কোনো একটি বোর্ডে তোমরা পাবে। তাই আমি তোমাদেরকে বলবো এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে পড়ার চেষ্টা করিও। তো পরবর্তীতে তোমাদের যে চ্যাপ্টারটি রয়েছে সেটা হচ্ছে 6ষ্ঠ অধ্যায়। তো 6ষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে অবরোহ অনুমান। তো তোমাদেরকে এই চ্যাপ্টার থেকে যে জ্ঞানমূলক প্রশ্নগুলো পড়তে হবে তা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে তোমরা পড়বে সহানুমানে কয়টি আশ্রয়বাক্য থাকে, সহানুমান কত প্রকার, আবর্তন কত প্রকার, সহানুমান পদ কয়টি, অনুমান কোন ধরনের প্রক্রিয়া, সহানুমান কি, প্রাকল্পিক সহানুমান কি, আবর্তনের নিয়ম কয়টি, অমাধ্যম অনুমান কি, আবর্তনের আশ্রয়বাক্যকে কি বলে, সরল আবর্তন কাকে বলে, একটি অমাধ্যম অনুমানে কয়টি যুক্তিবাক্য থাকে, তারপর রয়েছে প্রতিবর্তন কি, আবর্তন কি, অবরোহ অনুমান প্রধানত কত প্রকার। প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটি লম্বা হয়ে যাবে, এজন্য আমি তোমাদেরকে না পড়ে দেখিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে দেখে নাও। তো এই কয়েকটি জ্ঞানমূলক তোমরা পড়ে নেবে। তো অনুধাবনমূলক প্রশ্নের জন্য তোমরা যেগুলো পড়বে, প্রিয় শিক্ষার্থীরা, আই যুক্তিবাক্য, অযুক্তিবাক্য, ই যুক্তিবাক্য, এই প্রশ্নগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এগুলো কিন্তু তোমাদেরকে বুঝে পড়তে হবে। পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে এই বিষয়গুলো বুঝিয়ে দিব। তারপর তোমরা পড়বে আবর্তনের 2টি নিয়ম লিখো, অমাধ্যম অনুমান একটি, অবরোহ অনুমান ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীরা, তারপর তোমাদেরকে এই প্রশ্নটা পড়তে হবে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা এইভাবে আসতে পারে যে অযুক্তিবাক্যের বৈধ আবর্তন সম্ভব নয় কেন, ব্যাখ্যা করো। তো প্রিয় শিক্ষার্থীরা, একটি প্রশ্ন তোমরা পড়ে নেবে। এই প্রশ্নগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের সাজেশন। তবে তোমাদের আরেকটা চ্যাপ্টার রয়েছে, সেটা হচ্ছে 7ম চ্যাপ্টার। তো আমি তোমাদেরকে বলবো
সেই চ্যাপ্টার তোমাদের না পড়লেই হবে, কারণ এই কয়েকটি চ্যাপ্টার যদি তোমরা পড়তে পারো আর এই প্রশ্নগুলো যদি তোমরা পড়তে পারো, ইনশাল্লাহ তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিও। আর হ্যাঁ, পিডিএফটি যদি নিতে চাও তাহলে দেখো ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিছি, সেই লিঙ্কে ক্লিক করে আমাকে একটি এসএমএস দিও। তো প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে যুক্তিবিদ্যার ৩য় চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এই ৩য় চ্যাপ্টারের ক্লাসটি যদি তোমরা মনোযোগ সহকারে করতে পারো, ইনশাল্লাহ তোমরা সেই চ্যাপ্টার থেকে 3টা প্রশ্ন কমন পেয়ে যাবে। এবং কোন কোন প্রশ্নগুলো তোমাদের সিকিউর জন্য আসতে পারে, এমসিকিউর জন্য আসতে পারে, জ্ঞানমূলক প্রশ্নের জন্য আসতে পারে, সেই বিষয়গুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিব। পাশাপাশি হচ্ছে প্রত্যেকটা বিষয় একবারে বেসিক থেকে পড়ানোর চেষ্টা করব। এতে করে তোমরা যারা যুক্তিবিদ্যা কিছুই পড়োনি, কিছুই বোঝো না, তাহলে তোমরা খুব সহজে আনসার করতে পারবে, খুব সহজে ক্লাসটি বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটি এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।